আমার মনে পড়েছে, হেয়ালিতে ছিল উত্তরে নয় দক্ষিণে নয় কান্নার পদ্মপুকুর, নড়বড়ে নয় অস্তিত্বহীন ভেঙে গুড়িয়ে যায়, নতুন স্বপ্নের টানে আবার উঠে দাঁড়ায়। সেই ভালো, চলো পরিণীতা। তখন মেয়ে কণ্ঠে গাছ বলে উঠল, দাঁড়াও, যেও না। সেই কবেই থেকে আমি তোমার অপেক্ষায় আছি, আমাকে একা রেখে চলে যেও না। আমি একজন রাজকন্যা। জাদুকর হিংটিং আমার পিতাকে হত্যা করেছে। আমাকে সে বিয়ে করে রাজ্য আর গুপ্তধন পেতে চেয়েছিল, কিন্তু আমার পিতার মৃত্যুর পর সে কোনো গুপ্তধন পায়নি, আর আমি তাকে বিয়ে করতে রাজি হইনি বলে আমার অবস্থা তো দেখতেই পারছো। তুমি রাজকন্যা হয়েও বনের গাছের মতো জীবনযাপন করছো। তুমি কেন কোনো প্রতিবাদ করনি? আমি অবলা রাজকন্যা, যুদ্ধ আমার পছন্দ নয়। আমি অস্ত্র চালনা জানি না। আমি ছবি আঁকতাম, নকশি কাঁথা বানাতে জানতাম, রাজনীতির আমি কিছুই জানি না। রাজকন্যা এত সরল হতে পারে? তুমি কোন রাজ্যের রাজকন্যা? আমি কাঞ্চনগড়ের রাজকন্যা ইন্দুবালা। কিন্তু কাঞ্চনগড়ের সাথে তো হিমালয়ের যুদ্ধ চলছে। শুনেছি কাঞ্চনগড়ের রাজা মারা গেছেন, তবে শক্তিশালী সৈন্যের কারণে হিমালয় রাজ্য এখনো সুবিধা করে উঠতে পারেনি। রাজা মারা গেছে মানে তো ওই জাদুকর হিংটিং আর নেই। তাহলে আমার মুক্তির কি হবে? কি উদ্ধার করবে আমাকে? হায় হায়, আমি কি তবে চিরকাল এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকবো? তুমি কেঁদো না, তোমাকে উদ্ধারের উপায় কোথাও না কোথাও তো আছে। আমি আর কাউকে বিশ্বাস করি না। ওই জাদুকর হিংটিংকে আমি পথে বসে থাকতে দেখে রাজবাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর সেই আমাদের সব কেড়ে নিল। সবাইকে কি তুমি একই রকম মনে করো ইন্দুবালা? বেশ, তুমি তোমার মতো থাকো, আমরা বরং চলে যাই। তুমি আমার নাম ধরে ডাকলে? তুমি হয়তো অতটাও খারাপ নও, যদিও সবাই খারাপ, তবে গোপনে। তোমার কথা ঠিক বুঝলাম না, কি বলতে চাও সেটা বরং খোলসা করে বলো। আমরা তোমার কোনো ক্ষতি চাই না। আমার জন্য তোমরা ভেবেছো এই অনেক। তোমরা এখন এসো, আমার তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। তখন রাজকুমার আর পরিণীতা চলে গেল। হাঁটতে হাঁটতে তখন ভোরের আলো ফুটল। এই আবছা আলোতে তোমাকে পরীর মতো লাগছে, কিন্তু তোমার মুখটা অমন শুকনো করে রেখেছো কেন? তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? এসব কথা বলো না রাজপুত্র। স্বামীর সুখেই স্ত্রীর সুখ। আমি শুধু ওই গাছটার কথা ভাবছি। সবাই চায় নিজের বন্দি দশা থেকে মুক্ত হতে, আর ওই রাজকন্যা, এতটুকু অনুতাপ নেই তার। মানুষ কি এমনও হতে পারে? তুমি এখনো এসব ভাবছো? এসব ভেবো না। চলো, সামনে একটা গ্রাম, এগিয়ে দেখি, হয়তো সেখানেই আমাদের থাকার জায়গা পেয়ে যাব। হ্যাঁ, চলো। তখনই সেখানে এলো এক বৃদ্ধ। দাঁড়াও মা, তোমাদের এই গাছের সাথে কথা বলতে দেখেছি। তোমরা কি ওই গাছের কথা শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনেছি, তবে তার অহংকার দেখে আমরা ফিরে এসেছি। যেও না মা, তোমরা যখন ওর কথা শুনেছো, তোমরাই পারবে ওকে আবার ঠিক করে দিতে। কিন্তু তার তো কোনো সাহায্যের প্রয়োজন নেই। ওর অহংকারের কারণেই আজ ওর এই অবস্থা। ওকে কত করে বলেছিলাম, আমার কোনো কথাও শোনেনি। আমার ছেলেকে হারিয়েছি, আমি বৃদ্ধ মানুষ, শেষ বেলায় নাতনিকেও পাশে পাবো না। আপনি কাঁদবেন না, ও আমাদের জাদুকরের ব্যাপারে বলেছে। তবে জাদুকর নাকি মারা গেছে, কিন্তু তার জাদুর প্রভাব আজও রয়ে গেছে। দূরের ওই গ্রামে আছে এক দুধ ঝর্ণা। সেই ঝর্ণার পানি দুধের মতো সাদা। সেখানে বাস করে এক শ্বেত নাগিন। নাগিনের মাথার মণি যদি ওই গাছের সাথে ছোঁয়ানো যায়, তবে ও আবার ঠিক হয়ে যাবে। আমাকে সাহায্য করো মা। কিন্তু অমন বদ মেজাজের সাথে থাকা আপনার জন্য ঠিক হবে? ও কেবল এই দুনিয়াতে আমাকেই ভালোবাসে আর আমার কথাই মেনে চলে। তোমরা কি পারবে সেই শ্বেত নাগিনের মাথার মণি এনে দিতে? শুনেছি সাপের প্রাণ তার মনেতে থাকে,
কোনো সাপ কেন দেবে তার মাথার মণি? আর সাপেরা প্রতিশোধ নিয়েই ছাড়ে। তবে কি তোমরা এই বৃদ্ধ মানুষটাকে খালি হাতেই ফিরিয়ে দেবে? একটু দয়া করো, এই বৃদ্ধের দোয়ায় তোমরা ভালো থাকবে। পরিণীতা, উনি এত করে যখন বলছে, তখন আমাদের উচিত ওনাকে সাহায্য করা। বিপদের ভয় পেয়ে নয়, ভয়কে সামনাসামনি জয় করতে হয়। কিন্তু আমার মন কেন যেন মানতে চাইছে না। কোনো নির্দোষীর প্রাণ নেওয়াটা তো মানুষের কাজ নয়। মানুষ হয়ে মানুষকে সাহায্য করাটাও তো পরম ধর্ম। ভাগ্যে যা আছে তা তো হবেই। শ্বেত নাগিন যেমন ভয়ঙ্কর তেমনি রাগী। তোমরা সামলে থেকো, আমি তোমাদের ফেরার অপেক্ষা করব। বেশ, তাই হবে। আমরা নিশ্চয় সেখানে যাব। বেঁচে থাকলে আবার দেখা হবে। তখন রাজকুমার আর পরিণীতা আবারও যাত্রা শুরু করলো সেই দুধ ঝর্ণার দিকে। যতই ওরা এগোতে থাকলো, তবুও পথ যেন আর ফোরায় না। পথে ওরা ক্লান্ত হলো, তবুও থামলো না। বৃদ্ধ লোকটিকে দেওয়া কথা রাখতে ওরা অবিচল। আমরা কি ঠিক পথে এগোচ্ছি? কেন যেন মনে হচ্ছে আমরা একই পথে ঘুরপাক খাচ্ছি। এটা কোনো গোলক ধাঁধা নয় তো? না পরিণীতা, এটা হয়তো তোমার মনের ভুল। কান পেতে শোনো, ওই দূরে কলকল ঝর্ণার শব্দ শুনতে পাবে। তখন সেদিক দিয়ে যাচ্ছিল এক কাঠুরিয়া। তোমরা কারা? তোমাদের তো আগে এখানে দেখিনি। কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি দুধ ঝর্ণার পাশে বাস করা ওই শ্বেতনাগিনীর কাছে। আমরা কি ঠিক পথে এসেছি? পথ ঠিক হলেও তোমরা ফিরে যাও। ওখানে যাওয়া মানে মৃত্যুকে স্বেচ্ছায় আলিঙ্গন করা। আজ পর্যন্ত ওখানে যারা গেছে কেউ ফিরে আসেনি। তোমরা বাঁচতে চাইলে যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। ফিরে যাব বলে তো আসিনি। আমি একজনকে কথা দিয়েছি, কথার মান তো রাখতেই হবে। জীবন গেলে যাক। আমি তোমাদের সাবধান করছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। তোমরা যেতে চাও যাও, কিন্তু আফসোস করো না। তুমি থাকো রাজপুত্র, আমি বরং এগিয়ে গিয়ে দেখি। যদি আমি ফিরে না আসি, তবে তুমি প্রাসাদে ফিরে যেও। আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। মহারাজ আমাকে ভরসা করে তোমাকে এই সাধারণ জীবনযাপন করাতে রাজি হয়েছেন। তুমি আমার স্ত্রী, আর স্ত্রীর পাশে থাকা সব স্বামীর কর্তব্য। আমি তোমাকে কিছুতেই একা ছাড়তে পারি না। সাত রানী আর মহারাজকে আমি কি বলবো বলতে পারো? কিন্তু আমার চেয়েও তোমার জীবন অনেক বেশি মূল্যবান। এসব কিছু বলো না পরিণীতা। আমি জানি তোমার মন সাড়া দিচ্ছে না, কিন্তু মনের বিরুদ্ধে গিয়েও এমন অনেক কিছু করতে হয়। ইন্দুবালা অহংকারী, ওকে যে সাহায্য করার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু ওই বুড়ো মানুষটা, আমি তার কথা ফেলতে পারিনি পরিণীতা। আমি জানি তুমি কতটা নরম মনের, কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। তবুও আমি তোমার সাথে যাব রাজপুত্র। তুমি তো আমার সব। চলো। ওরা কিছুটা এগিয়েই দেখতে পেল দুধ ঝর্ণা। ওরা সঠিক গন্তব্যে পৌঁছে অনেক খুশি হলো। আমরা এসে গেছি পরিণীতা। দেখো কি সুন্দর এই জায়গাটা, তবে ভীষণ শান্ত। তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? এখানে পানির রং বাদে আর কোথাও সাদা রঙের কিচ্ছু নেই। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তাছাড়া সবকিছু এত পরিপাটি যে কোনো আগাছা নেই, যেন কেউ এখানে দায়িত্ব নিয়ে পরিপাটি করে রেখেছে। তখনই সেখানে এলো বাজ মাথাওয়ালা শ্বেত নাগিন, আর তার মাথায় যেন সূর্যের আলোর মতো মণি জল জল করছে। মনির স্নিগ্ধ আলোয় যেন চারপাশটা ঝলমল করছে। সাবধান পরিণীতা, ওই দেখো শ্বেত নাগিন। এত বড় নাগিনকে দেখে ওরা বেশ ভয় পেল, কিন্তু নিজেদের উদ্দেশ্য থেকে পিছপা হলো না। তোমরা এখানে এসে ভুল করেছো, আর কিছুতেই প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। আর তখনই শ্বেতনাগ এসে রাজকুমারকে গিলে খেয়ে ফেললো। রাজকুমার কোনোভাবেই বাইরে আসতে পারল না, বরং সাপের পেটের মধ্যে সে যেতে থাকলো। কি করে বাঁচাবো আমি রাজপুত্রকে? না না, দ্রুত কিছু ভাবতে হবে। কি করব আমি? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে, ওই তো চকচকে পাথর। এটাই
এটাই ছুঁড়ে দিই নাগিনের মুখে। রাজপুত্র নিশ্চয়ই আগুন জ্বালাতে পারবে। তখন পরিণীতা অনেকগুলো পাথর নিয়ে নাগিনীর মুখের দিকে এলোমেলো ভাবে ছুটতে শুরু করলো। আর ওই পাথর ছুটে গিয়ে শ্বেতনাগের মুখ দিয়ে ভেতরে ঢুকে গেল। আর রাজপুত্র দুটো পাথর হাতের কাছে পেল। পরিণীতা পরিণীতা নিশ্চয়ই এগুলো আমার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি এই পাথর দিয়ে কি করব? ভাবতে হবে, এখান থেকে যে করেই হোক আমাকে বের হতেই হবে। রাজকুমার পাথর দিয়ে সাপের পেটের মধ্যে আঘাত করতে শুরু করলো। আর সেই আঘাতের উপর আঘাত করে হাঁপিয়ে উঠল, কিন্তু কিছু হলো না। এত আঘাতের পরও সাপের কিছু হলো না। আমি কি তবে আটকে গেলাম? আমার আর পরিণীতার যাত্রা কি এখানেই শেষ? রাজপুত্র এখনো কেন কিছু করছে না? কি করে উদ্ধার করব আমি রাজপুত্রকে? এই নাগিনী তো এবার আমার দিকে নিয়ে আসছে। ওদিকে বৃদ্ধ গাছের সাথে কথা বলছে। ওরা তোর কথা শুনতে পেয়েছে ইন্দু। ওরা গেছে ওই শ্বেত নাগিনীর মনে নিয়ে আসতে। ওরা এলেই আবার আমি তোকে ফিরে পাবো। তুই ছাড়া যে আমার কেউ নেই। ওরাও আর আসবে না। এ যাবত তো কম লোক সেখানে যায়নি। গাছেরা দাঁড়িয়ে যে কত কষ্ট পায় তা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তবে ওরা এলে ওই ছেলেটাকে আমি বিয়ে করব, আর আমার রাজ্যের মহারানী হব আমি। তুই ভাবিস না, তোকে আমি যেমন করেই হোক আবার রাজকন্যা ইন্দুবালার মতো রূপ ফিরিয়ে দেব। তুই তো আমার বংশের প্রদীপ। ইন্দু, তুই কি আমার কথা শুনতে পাস? তো বন্ধুরা, কি হতে চলেছে? পরিণীতা আর রাজকুমার কি শ্বেতনাগিনীর খাবার হয়ে শেষ হবে? আর রাজকন্যা ইন্দুবালা কি কখনো মানুষের রূপ ফিরে পাবে না? নাকি আবার শুরু হবে নতুন কোনো গল্প? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।